স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। আগামীতে সব নির্বাচনে ইভিএম পদ্ধতি বাতিল হচ্ছে। সেই সাথে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা ও সীমানা নির্ধারণ আইনে পরিবর্তন আনতে চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ডিসেম্বরের মধ্যে প্রস্তাবিত সংস্কারের সুপারিশ সরকারের কাছে পাঠাবে কমিশন। দায়িত্ব নেয়ার পর থেকে বিভিন্ন মহলের কাছ থেকে পাওয়া মতামতকে গুরুত্ব দিয়ে তৈরি করা হবে সুপারিশমালা। 2008 সালের ডিসেম্বরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। তাদের অধীনে অনুষ্ঠিত হওয়া 3টি জাতীয় নির্বাচন সহ বেশিরভাগ স্থানীয় সরকার নির্বাচনই ছিল বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ। যে কারণে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে দিয়ে দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজছে কমিশন। এর আগে আওয়ামী লীগ সরকারের অধীনে যেসব নির্বাচন কমিশন গঠন হয়েছে তা নিয়ে ছিল নানা প্রশ্ন। যে কারণে সংস্কার কমিশন আইনের ধারায় পরিবর্তন আনা অপরিহার্য হয়ে পড়ে। কমিশন মনে করে আইনের সংশোধনী আনা গেলে পরবর্তীতে কমিশন গঠনে সরকার কোনো প্রভাব রাখতে পারবে না। এসব নিয়ে কথা হচ্ছিল নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের সাথে। বলেন তার কমিশন নির্বাচনের স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত, না ভোটের বিধান ফিরিয়ে আনা সহ বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। এই না ভোটের বিধান ফিরিয়ে আনার ব্যাপারে ব্যাপক জনদাবি রয়েছে। তো এটা আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি। তো আমার মনে একটা জিনিস আমরা নিশ্চিত করে বলতে পারি যে ইভিএম ব্যবহৃত হবে না আগামী নির্বাচনে। বলেন নির্বাচন কমিশনকে কিভাবে স্বাধীন করা যায় কিংবা জনগণের কাছে ইসির দায়বদ্ধতা কতটুকু তারও সুপারিশ থাকবে। নির্বাচন কমিশনের জন্য একটা নতুন আইন প্রণয়ন করা, এগুলো করার ব্যাপক দাবি আছে। তো আমরা এগুলো বিবেচনায় নিচ্ছি, বিবেচনায় নিয়ে আমরা পর্যালোচনা করছি। এই প্রক্রিয়ায় এরই মধ্যে 22টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছে সংস্কার কমিশন। তাদের নিয়ে নিয়মিত বৈঠকও হচ্ছে। সবার মতামতের ভিত্তিতে 31শে ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রস্তাবনা সরকারের কাছে পাঠানো হবে বলেও আশা প্রকাশ করেন ডক্টর বদিউল আলম মজুমদার। চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, এই সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে ডিসেম্বরের শেষ দিকে, যখন আমরা চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করব। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার যখন সুষ্ঠু নির্বাচনের দিকে হাঁটছে, তখন ভারত বিভিন্ন ষড়যন্ত্র করে সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। অপতথ্য ছড়িয়ে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে ভারত। শনিবার আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপির নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবিও তাদের। আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের ধর্মীয় উগ্রবাদীদের হামলা এবং বাংলাদেশ জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত। এই সরকারের উদ্যোগে ভালো একটি নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ সেই নির্বাচনকে ভণ্ডুল করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে সেই চেষ্টা তারা চালাচ্ছে। জাতীয় প্রেসক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাবার পর বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে ভারত। তারা আমাদেরকে শোষণ করতে চায় এবং তারা এজন্যই সবকিছুর সাথে জড়িত হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশি ভাবে ষড়যন্ত্র করছে এই পার্শ্ববর্তী দেশ। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিএনপির পরিবারের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গুলিবিদ্ধদের সাথে সাক্ষাৎ করতে আসেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব। সেখানে তিনি অভিযোগ করেন, নিজেদের স্বার্থে পলাতক স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে ভারত। পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন এবং সেইখান থেকে নানা ধরনের কথা, অপপ্রচার, অপতথ্য বিতরণ করছেন। এর আগে জাতীয় প্রেসক্লাবে আরেক আলোচনায় দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সর্বপ্রথম এবং অগ্রাধিকার প্রস্তাব হওয়া উচিত নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড ম্যাপ দেওয়া, যে ওই দিনই নির্বাচন হবে।
একই সময়ে বিএনপির উদ্যোগে রাজধানীর নাখালপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। খুনিদের যারা পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামতে ও জীবন দিতে ছাত্র জনতা প্রস্তুত। যে কোনো উপায়ে খুনিদের ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে চট্টগ্রামে 105 শহীদ পরিবারের কাছে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। আমি যে থাকি একটু আমার সন্তানটারে ভালোভাবে একটু মানুষ করতে পারি, ওর বাপের স্বপ্ন একটা শিক্ষিত ছেলে বানাবে। স্বামীহারা নাসিম আক্তারের বুক ফাটা কান্না আর আত্মচিৎকারে ভারী পরিবেশ। 19 জুলাই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন স্বামী আবুল হোসেন। 5ম শ্রেণী পড়ুয়া ছেলে রাহিমকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম যখন চট্টগ্রামের পিটিআই অডিটোরিয়ামে ঢুকেন তখন কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারগুলো। অতর্কিতভাবে আওয়ামী সন্ত্রাসীরা তাকে 6টা গুলি করা হয়। সেখানে সে লুটি করে, সেখান থেকে তাকে তার বন্ধুরা নিয়ে একটা কলোনিতে নিয়ে যায়। ওইখান থেকে আর বাইরে হয়ে চিকিৎসার জন্য আর নেওয়ার কোনো সম্ভব হয় নাই। এই ক্ষত আমরা সম্পূর্ণভাবেও পূরণ না করাতে পারলেও আমরা এই যে তাদের কষ্ট, দুঃখ, এই দুঃখের অংশীদার হতে পারবো এবং আমাদের পুরো বাংলাদেশের মানুষের এটি উচিত। যে কোনো উপায়ে খুনিদের ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান সার্জিস আলম। শহীদদের নিয়ে কোনো রাজনৈতিক দল ব্যবসা করলে তাদের বিরুদ্ধে কঠোর বার্তাও দেন তিনি। আমরা এখনো সেই খুনিদের বিচার নিশ্চিত করার জন্য এবং সকল প্রকার পুনর্বাসনের বিরুদ্ধে আমরা জীবন দেওয়ার জন্য এখনো প্রস্তুত আছি। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন সমন্বয়করা। শুধু নির্বাচনের জন্য পরিবর্তন হয়নি বলেও জানান তারা। যদি মানুষ নির্বাচনের জন্য রাস্তায় নামতো তাহলে সে 7 জানুয়ারি মানুষ রাস্তায় নামতো। আবারও যদি কেউ এই বাংলাদেশকে নিয়ে কোন রকম ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে তাদেরকে আমরা কঠিন হাতে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। ছাত্রদের গুলি করা সবাইকে খুঁজে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ সুপার। শহীদদের আত্মত্যাগের যে সুন্দর একটি নতুন বাংলাদেশ তারা গঠন করছে সেটার সাথে আমরা একত্রতা প্রকাশ করতে পারি এবং যারা আহত এবং শহীদ হয়েছেন তাদের বিচারে যাতে আমরা কন্ট্রিবিউট করতে পারি। অনুষ্ঠানের শেষে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের 105 শহীদ পরিবারকে 5 লাখ টাকা করে চেক হস্তান্তর করা হয়। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জাতীয় ঐক্যের নামে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় অনৈক্যের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পাশে চায় তার দল, তবে গণহত্যায় দোষীদের বিচারের আওতায় আনার পক্ষে নিজের অবস্থানের কথা জানান কাদের। 4 ডিসেম্বর বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সাথে জাতীয় ঐক্যের আহ্বানে প্রধান উপদেষ্টা বৈঠক করলেও সেখানে আমন্ত্রণ পাননি জাতীয় পার্টি। রাজনৈতিক অঙ্গন থেকে এভাবে অবাঞ্ছিত হওয়ায় ক্ষুব্ধ জাতীয় পার্টির নেতাকর্মীরা। আমাদের সাংগঠনিক শক্তিশালী করবার লক্ষ্যে আমরা কাজ করে যাব। 6 ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে শনিবার দুপুরে জাতীয় পার্টির কার্যালয়ে দলটির পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। দেশের পক্ষে আমরা আছি, দেশের পক্ষে সবসময় থাকব। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এমন আচরণে নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হলো। ওনার এই মিটিং থেকে উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত মোট রাজনৈতিক দলের সংখ্যা 48টি, এখন তার মধ্যে উনি দেখেছেন 18টি দলকে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পাশে চাইলেও গণহত্যায় দোষীদের বিচারের আওতায় আনার কথাও জানান তিনি। আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেননি, এখন করেনও নেই, করা উচিত হবে না। আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন, তাকে দোষী সাব্যস্ত করবেন, তাকে জেল দেবেন। সব দলকে আসতে হবে, যারা রেজিস্ট্রেশন দিয়েছেন তো আপনি কেন তাকে আসতে দেবেন না? জাতীয় পার্টি বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না, এমন অভিযোগ আনেন জিএম কাদের। যে দেশি বাইরে থেকে যদি আমাদের কেউ ক্ষতি করার চেষ্টা করে আমরা তাকে প্রতিহত করার চেষ্টা করব। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।
17 কোটি জনগণকে নিয়ে সীমান্তে ভারতীয় ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এমন দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সদস্যরা। তারা বলেন, ভারতের নতজানু পররাষ্ট্র নীতি মেনে নেবে না দেশের জনগণ। সম্প্রতি বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের কর্মকাণ্ড দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ বলেও দাবি তাদের। আমরা প্রতিবেদনটি দেখে নিব, তার আগে একটি লাইভে সরাসরি যুক্ত হব। এই মুহূর্তে ফরিদপুরে সাংগঠনিক বিভাগীয় কর্মশালায় বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সুযোগ পেয়েছি 2003 সালেও সেন্ট মার্টিনে যাওয়ার সময় আপনার সাথে অনেক প্রশ্ন করেছিলাম এবং আপনি উত্তর দিয়েছিলেন। তা এখন আমি বলতে চাই যে 31 দফার মধ্যে আলহামদুলিল্লাহ সব কিছুই রয়েছে, কিন্তু আমার বিবেক থেকে, আমার মন মানসিকতা থেকে আমি একটা জিনিস পাইনি। সেটা হচ্ছে আজকে আপনারা যেই কারণে বৈষম্য সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে, আমি বলবো না এখন হয়েছে 90%, বিএনপির সময়ও বৈষম্য ছিল। এখন যদি রাজনৈতিকভাবে আমরা যারা নেতৃত্ব দেই, রাজনৈতিকভাবে যারা আমরা সমাজের সাথে মানুষের সাথে মিশি, আমরা যদি সেই আমাদের দলের প্রভাব খাটিয়ে আমরা যদি সেই ক্ষেত্রে আমরা বৈষম্য সৃষ্টি করি, অমানবিক কাজ করি, চাঁদাবাজি করি, সমাজবিরোধী কাজকর্ম করি, সেই মর্মে আজকে 31 দফার মধ্যে সকল রাজনৈতিক দলের এই বিষয়ে একটি কমিশন গঠন করা, অথবা এই ব্যাপারে একটা ধারাবাহিক একটা যদি থাকতো যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই ধরনের কোনো কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে এই ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করা হবে, একটি কমিশন গঠন করা হবে, একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে, যাতে এই স্বৈরাচারিণী সরকারের মতন আমরাও যাতে না হই। আমি এইটু উল্লেখ করতে চাই, বর্তমানে আমরা সরকার ক্ষমতা নাই, প্রশ্ন করতে হবে নেতা। হ্যাঁ, প্রশ্নই যে এই ধরনের একটা ট্রাইব্যুনাল গঠন করা যায় কিনা আপনার কাছে আমার প্রশ্ন। আর পাশাপাশি বর্তমানে আমরা বিএনপি সরকার গঠন করিনি, তারপরে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিশৃঙ্খলা, বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে। এই কারণে রাজনৈতিক দলগুলির উপরে সরকারি। এই মুহূর্তে ফরিদপুরের সাংগঠনিক বিভাগীয় কর্মশালায় মতবিনিময় করছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। 17 কোটি জনগণকে নিয়ে সীমান্তে ভারতীয় ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এমন দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সদস্যরা। তারা বলেন, ভারতের নতজানু পররাষ্ট্র নীতি মেনে নেবে না দেশের জনগণ। সম্প্রতি বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের কর্মকাণ্ড দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ বলেও দাবি তাদের। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা সদস্যদের এই বিক্ষোভ মিছিল। ভারতীয় আগ্রাসনের কঠোর সমালোচনা করে বাংলাদেশে ভারতের গোয়েন্দা কার্যক্রম, ভিসা অফিস, মিডিয়া সহ গুরুত্বপূর্ণ বিষয় বন্ধের দাবি জানান আয়োজকরা। ভারতের আধিপত্যবাদী আগ্রাসন এবং ভারতের মিথ্যাচার, প্রপাগান্ডা, এগুলো মোকাবেলা করার জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক অফিসার এবং সৈনিকরা সকলে আমরা একত্রিত হয়েছি। ভারত আমাদের কোনোদিনই বন্ধু রাষ্ট্র ছিল না, ভারত কোনোদিনই আমাদের কল্যাণ চায় নাই। মোদী সরকারকে মনে রাখতে হবে, দিস টাইম দ্য ওয়ার উইল বি অন ইন্ডিয়ান সয়েল, নট ইন বাংলাদেশ সয়েল। সেনা কর্মকর্তারা আরো বলেন, দেশের অভ্যন্তরীণ ও বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। সশস্ত্র বাহিনী নয়, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বানও আসে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের কাছ থেকে। ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের মানুষ আগামী বছরে রাজনৈতিক সরকার দেখবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। জানান, জাতিসংঘের নিয়ম মেনে বাংলাদেশ আর স্বল্পোন্নত দেশের কাতারে থাকতে পারবে না। আর মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেয় বিশ্বব্যাংক। গুলশানে একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান BITS আয়োজিত 3 দিনব্যাপী ABCD সম্মেলন, যেখানে আলোচনায় ঘুরে ফিরে উঠে আসে নির্বাচনের বিষয়টিও। স্বাভাবিকভাবেই প্রসঙ্গটি সামনে এনে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা দেশের মানুষ আগামী বছরই রাজনৈতিক সরকারকে ক্ষমতায় দেখার আভাস দেন।
আমরা কবে একদম ধনী দেশকেও পেরিয়ে আরো ধনীতে চলে যাব, সবাই মিলে আমরা করতে পারি, কিন্তু আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন। আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। সম্মেলনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নিয়ে সৃষ্ট সমালোচনারও পরিষ্কার জবাব দেন পরিকল্পনা উপদেষ্টা। এলডিসি থেকে আমরা কবে উত্তরণ করব, এখানে যাওয়া উচিত কি না উচিত থেকে বড় কথা আমরা ইচ্ছা করলেও বোধহয় থাকতে পারবো না, এটা অনেকে জানে না। সেমিনারে সমাধানের পথে আসতে বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মনোযোগী হওয়ার পরামর্শ দেন বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্ডারমিট এসগিল। মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে সংকটকে পুঁজি করতে হবে, বাড়াতে হবে দেশি বিদেশি বিনিয়োগ। এজন্য বিনিয়োগের পরিবেশ তৈরির পাশাপাশি বাজার উন্মুক্ত করে প্রতিযোগিতামূলক করতে হবে। চ্যালেঞ্জ মোকাবেলায় সেকেলে নীতি বাদ দিয়ে উৎপাদনশীল সংস্থাগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ব্যাংকে রাখা সাধারণ মানুষের টাকা লোপাটকে দেশের অর্থনীতির জন্য বড় শঙ্কার কারণ হিসেবেও তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। ব্যালেন্স শিটে অনেক টাকা আছে, কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই। রিফাত আসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশি বিচারিক স্বাধীনতার ঘাটতি শীর্ষক সেমিনারে প্রধান বিচারপতি বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক সরকারের সদিচ্ছার অভাবে বিচার বিভাগ আলাদা করা যায়নি। সংগঠিত ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট বিবেচনায় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের এখনই শ্রেষ্ঠ সময় বলেও মন্তব্য করেন তিনি। প্রধান বিচারপতি মনে করেন, আলাদা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষ, নিরপেক্ষ ও আইনের সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। And its capacity to serve the people with integrity and efficiency. সমাজের সকল মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের স্বাধীনতাকে শক্তিশালী করতে গুরুত্ব দিতে হবে। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না, যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে চলতে থাকা দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করা জরুরি হয়ে পড়েছে। নরসিংদীর রায়পাড়া উপজেলায় গোষ্ঠীগত দ্বন্দ্বে সাবেক ও বর্তমান 2 ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে 10 জন। ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর ও মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন চান্দেরকান্দি ইউপি সদস্য মানিক মিয়া ও সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সংঘর্ষের ঘটনা ঘটলে তাদের হত্যা করা হয়। মেধাবীদের জন্য স্কলারশিপ সহ স্কিল ডেভেলপমেন্টে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য। সকালে ঢাকার ব্রিটিশ কাউন্সিলে এক সম্মেলনে এই মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ স্কলার্স অ্যান্ড ফেলোস কমনওয়েলথ স্কলারশিপের 65তম বার্ষিকী উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়। কমনওয়েলথ স্কলার্স অ্যান্ড ফেলোস সামিট টুয়ার্ডস এ নলেজ হাব শীর্ষক এই সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল বিশ্বব্যাপী 65 বছরের প্রভাব, কমনওয়েলথ পরিবর্তন, নেতাদের ক্ষমতায়ন। সামিটে বিভিন্ন পেশা ও ক্ষেত্র থেকে 120 জন শীর্ষস্থানীয় কমনওয়েলথ স্কলার এবং ফেলো অংশগ্রহণ করেন। বক্তারা বাংলাদেশের এবং বৈশ্বিক উন্নয়নের জন্য কমনওয়েলথ স্কলার এবং ফেলোসদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে বাজারজাত শুরু হলো চাইনিজ ব্র্যান্ড অক্সের এয়ার কন্ডিশনার। সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এর উদ্বোধন করা হয়। অক্সের এসি উৎপাদিত হচ্ছে দেশের ভিস্তার নিজস্ব কারখানায়। সেলস পার্টনার হিসেবে ভিস্তা স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি রপ্তানি করবে। দিনব্যাপী আয়োজনে অংশ নেন ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হাকিম, পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, অক্সের ডেপুটি জেনারেল ম্যানেজার উইকি রং সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা 4 শতাধিক ইলেকট্রনিক্স ব্যবসায়ীরা। বাড়ছে শীত, সঙ্গে জমে উঠছে শীতকালীন পিঠা উৎসব। রাজবাড়ীর বেশ কয়েকটি স্থানে প্রতিদিনই হরেক রকমের পিঠার পসরা সাজান দোকানিরা, যেখানে থরে থরে সাজানো থাকে চিতই, ভাপা সহ নানান পদের পিঠাপুলি। বেলা গড়িয়ে সন্ধ্যা নামতেই যেসব দোকানে ভিড় জমান পিঠাপ্রেমীরা।
রাজবাড়ী পৌরসভার বাসিন্দা শিউলি বেগম। শীত এলেই হয়ে ওঠেন পিঠা ব্যবসায়ী। বিকেল থেকে রাত পর্যন্ত চলে পিঠা বিক্রি। শিউলি বেগমের মতো শহরে পিঠা বিক্রি করেন কাকলি সহ আরও কয়েকজন। অস্থায়ী দোকানের বেঞ্চে বসেই পিঠা খান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দোকানগুলোতে পাওয়া যাচ্ছে ধোয়া ওঠা ভাপা, জিভে জলানা চিতই সহ নানা ধরনের পিঠা। স্বাদ ও রুচি আনতে যোগ হয় হরেক রকম চাটনি। কোথাও কোথাও মিলে হাঁসের মাংস। আমাদের রাজবাড়ী পান্না চত্বরে মনে করেন অনেক পিঠা পাওয়া যায়, যেমন হচ্ছে আপনার সরা পিঠা, আপনার ভাবা পিঠা, এর সাথে মনে করেন বিভিন্ন রকমের ভর্তা থাকে। রেডিমেড পাওয়া যায়, আপনার সহজেই আপনি পাচ্ছেন 5 টাকা 10 টাকা সহজেই মিলছে। চিতই পিঠার সাথে আপনার সর্ষে বাটা, তারপরে শুটকি ভর্তা, ধনের পাতা ভর্তা, তারপরে হাঁসের মাংস, এগুলো সাথে থাকে, সাথে ভাপা পিঠা আছে। তবে ব্যবসায়ীরা বলছেন উপকরণের দাম বৃদ্ধিতে নিতান্তই বাধ্য হয়ে একটু বেশি দরে বিক্রি করতে হচ্ছে পিঠা। জিনিসপত্রের দাম বাড়ছে, যে আপনার শুটকি কিনতাম 300 250, সেই শুটকি কেনার লাগে আমাদের 700 করে। আবার মনে করেন ধনের পাতা, মরিচ, সব জিনিসেরই দাম। শুটকি ভর্তা, সরিষা, কালো জিরা, ধনিয়া পাতা, এই প্রকারের পিঠা ভর্তা দিয়ে আমি পিঠা বিক্রি করি। তো এই দেশটা তো কৃষকের, এই উৎসবগুলো আমরা খুব এনজয় করে থাকি। এই পিঠাগুলো আমাদের কাছে একটা অমৃত এবং গ্রামীণ যে সত্যিকারের যে জীবন, সেটাই আমরা ফিল করি। নভেম্বর থেকে শুরু হওয়া পিঠা বিক্রির উৎসব চলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিতীয় টি-20-র খবর জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শাহান পাপন। পাপন, লক্ষ্য ছোট হলেও হারের পথে এগুচ্ছে বাংলাদেশের মেয়েরা। এমন বিপর্যয়ের কি কারণ মনে হচ্ছে? ধন্যবাদ সাথী। আসলে আপনি যেটা বলছিলেন সেখান থেকে শুরু করতে চাই। বাংলাদেশের মেয়েরা আসলে ক্যালকুলেটিভ ক্রিকেটটা খেলতে পারলো না, কেননা পাওয়ার প্লের 22 রান পাওয়ার প্লেতে তারা তুলেছিল, সেখানে 4টা উইকেট হারিয়েছিল। এই যে একটা তড়িঘড়ি করে খেলার চেষ্টা, যেখানে 6 থেকে 6.5-এর মধ্যে ওভার প্রতি রান রাখলেই কিন্তু আসলে ম্যাচটা অনায়াসে জেতা যেত, সেখানে বাংলাদেশের মেয়েরা তড়িঘড়ি করে খেলতে গিয়ে কিংবা দেখা গেছে যে ব্যাট প্যাড একসাথে মানে ম্যানেজ করতে না পারার কারণ সেগুলো রয়েছে। সব কিছুর পেছনেই রয়েছে ওই একটাই বিষয় যে টি-20-তে মেরে খেলতে হয়। এই মূল ধারণাটা আসলে তাদের মগজে গেঁথে গেছে। সেখান থেকেই বোধহয় আসলে অনেকটাই ব্যাকফুটে থেকেই শুরু করে তারা, যার ফলশ্রুতিতেই আমরা দেখতে পেয়েছি যে 22 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে ফেলেছে তারা। সেটাও আবার কিনা পাওয়ার প্লে, যে পাওয়ার প্লের সময়তে সাধারণত মাত্র 2 জন ক্রিকেটার ইনার সাইকেলের বাইরে থাকেন, অর্থাৎ ইনার সাইকেলের বাইরে বল পাঠালেই সেখানে 4 হওয়ার সম্ভাবনা থাকে, কিংবা ইনার সাইকেলের বাইরে বল পাঠালে সেখানে সিঙ্গেলস ডাবলস নেওয়ার একটা সুবিধা থেকে যায়। সেখানে তাড়াহুড়া করতে গিয়ে আসলে উইকেট বিলিয়ে দিয়ে এসেছে। সেজন্যই বলছিলাম যে ক্যালকুলেটেড ক্রিকেট থেকে অনেকটাই পিছিয়ে, বিশেষ করে টি-20-তে। ওয়ানডেতে বাংলাদেশের মেয়েরা দারুণ খেলেছে এবং দারুণ খেলে, সেটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু টি-20-তে আমরা যেটা দেখতে পেলাম যে আজকেও ঠিক একইভাবে আরও একটা বিষয়ের জন্য তারা ব্যাকফুটে চলে গিয়েছিল, সেটা হচ্ছে টসটা এখানে খুবই ভাইটাল, কেননা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে গেলে ফ্লাড লাইটের আলোতে খেলতে হয়, তখন কিন্তু শিশির পরে মাঠ ভারী হয়ে যায়। সেখানেও আসলে পিছিয়ে থেকেই শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। এখন দেখার বিষয় যে হারের ব্যবধান আসলে কতটা কমিয়ে আনতে পারে নিগার সুলতানা জ্যোতির দল। সাথী, ধন্যবাদ পাপন। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।